দর্শক, আমাদের অনুষ্ঠানের আজকের পর্বের ব্যক্তিত্ব এই সেরা মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বিজিএমইএ এর প্রেসিডেন্ট ডক্টর রুবানা হক। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আজকে আমরা আপনার জীবনের গল্প জানব আমাদের এই অনুষ্ঠানে, কিন্তু তার আগে আপনার উপর নির্মিত একটি তথ্যচিত্র দর্শকদের দেখিয়ে আসব। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ডক্টর রুবানা হকের জন্ম 1964 সালের 9 ফেব্রুয়ারি ঢাকায়। তার পিতার নাম কামরুদ্দিন আহমেদ এবং মাতা হাদিয়াতুল মওলা। রুবানা ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। 1980 সালে ভিকারুন্নেসা নূন স্কুল থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় এবং একইভাবে 1982 সালে হলিক্রস কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে অত্যন্ত গৌরবোজ্জ্বল ফলাফল করেন। অদম্য মেধাবী রুবানা ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। নিহতের নির্মম পরিহাস, জীবনের ঘটনা দুর্ঘটনায় এই অদম্য মেধাবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। অবশেষে ইডেন কলেজ থেকে পাস কোর্সে গ্রাজুয়েশন করেন। এরপর প্রায় 20 বছরের বিরতি দিয়ে 2008 সালে বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল নিয়ে স্নাতকোত্তর করেন। বছর আগে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাইটার্স ওয়ার্কশপ এজেন্ট অফ চেঞ্জ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা রুবানা 15 বছর বয়স থেকেই টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতেন। গ্রাজুয়েশন শেষ করে ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। এরই মধ্যে জনপ্রিয় টিভি উপস্থাপক ও ব্যবসায়ী আনিসুল হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘটনাক্রমে যুক্ত হন স্বামী আনিসুল হকের গার্মেন্টস ব্যবসায়। 1995 সালে মাত্র 400 কর্মী সাথে নিয়ে স্বামী আনিসুল হকের হাত ধরে যে ব্যবসাটি তিনি শুরু করেছিলেন, 2 যুগের ব্যবধানে সেটি এখন 15,000 কর্মীর এক বিশাল প্রতিষ্ঠান। রুবানা ব্যবসায়িক দায়িত্ব নেয়ায় কর্মজীবনে আনিসুল হক নিজ প্রতিষ্ঠানের বাইরে ব্যস্ত হয়ে পড়েন। ব্যবসায়ী সংগঠক ও প্রেসিডেন্ট হিসাবে নেতৃত্ব দিয়েছেন বিজিএমইএ, এফবিসিসিআই ও সার্ক চেম্বারের মতো প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠানে। জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। আর রুবানা হক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে নিজের প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। হয়ে উঠেছেন দেশের একজন পথিতযশা শিল্প উদ্যোক্তা। এছাড়া 2006 থেকে 2010 সাল পর্যন্ত তিনি সাউথ এশিয়া টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ট্রাস্টি মেম্বার। রুবানা 2013 ও 2014 সালে পরপর দুবার বিবিসি 100 নারী নিবন্ধে স্থান পেয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর প্রথম নির্বাচিত নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর রুবানা হক ছোটবেলা থেকেই অত্যন্ত সৃজনশীল মানুষ। এখন ব্যবসায়ের পাশাপাশি কবিতা লেখেন ও ইংরেজি দৈনিকে কলামও লিখে থাকেন। তিনি শিল্প সাহিত্যের প্রতি অত্যন্ত অনুরক্ত। তার লেখা কবিতার বই টাইম অফ মাই লাইফ কবিতার জন্য তিনি 2006 সালে সার্ক সাহিত্য পুরস্কার পেয়েছেন। এর বাইরেও সমাজের সুবিধাবঞ্চিত নারীদের জন্য তিনি শি ফর শি নামে একটি উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে তিনি মেয়েদের নানান সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং সাহায্য করার চেষ্টা করেন। এসবের পাশাপাশি আনিসুল হক ফাউন্ডেশন এবং শারাফ মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে সামাজিক কাজও চালিয়ে যাচ্ছেন রুবানা হক। পারিবারিক জীবনে রুবানা হক 4 সন্তানের জননী। সন্তানরা সবাই নিজ নিজ ক্ষেত্রে সফল। রুবানা হকের পুরো জীবনটি নানা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে আজকের পর্যায়ে এসেছে। যেমন অল্প বয়সী শিশু সন্তানকে হারান, সময়ের অন্যতম সফল ও জনপ্রিয় মানুষ স্বামী আনিসুল হক বড় অসময়ে পৃথিবী থেকে বিদায় নেন।
এছাড়া জীবনের বিভিন্ন পর্যায়ে আরও নানা রকম ঝড় এসেছে, কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি। সবসময় যেন এক স্বর্গীয় শক্তি এসে তাকে আরও বেশি দৃঢ়চেতা করে তুলেছে। এমন অদম্য জীবন যে কোনো মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস হতে পারে। তথ্যচিত্রটি দেখিয়ে এলাম। আমরা আলাপনটি শুরু করতে চাই সেই জায়গাটি থেকে, যে জায়গাটিতে, যে পরিবারটিতে আপনার জন্ম হয়েছিল, সেই পরিবারটি সম্পর্কে আমাদের বলবেন। খুব সাধারণ পরিবারে জন্ম, মধ্যবিত্ত একটি পরিবার। বাবা, মা আর আমি, এক মেয়ে আর আমার এক ভাই ছিলেন। এই আমরা মোটামুটি 4 জনের সংসার। আমরা জানি যে আপনার শৈশবের খানিকটা সময় 6 বছর পর্যন্ত আদমজি জুট মিলে কেটেছিল, বাকিটা পুরোটা সময়ই ঢাকাতে। কেমন ছিল শৈশবের সেই দিনগুলি? খুব আনন্দের ছিল, আসলে মহা আনন্দে কাটিয়েছি। একেবারে স্কুল ছিল ভিকারুন্নেসা, এবং তখন আমরা অনেকগুলো সময় অনেকগুলো বাড়িতে থাকতে হতো, ভাড়া বাড়িতে থাকতাম। যদি জিজ্ঞেস করেন স্কুল জীবন কেমন ছিল, খুব আনন্দের ছিল। আমার মা বহু বছর পর্যন্ত বলতেন যে আমি নাকি স্কুল থেকে ফিরে ক্যাঙ্গারুর মতো লাফাতে লাফাতে ঘরে ঢুকি। তো কখনো পড়াশোনার প্রতি অনীহা ছিল না। আবার খুব যে ভালো ছাত্রী একেবারে ছোটবেলায় ছিলাম তা না, সেটি পরে আরেকটু যখন বড় হয়েছে তখন হয়েছে। এই যে নানাভাবে শৈশব কৈশোর কাটছিল, একটি আনন্দের শৈশব, এই সময়টিতে স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবেন? আমি আসলে ছোটবেলা থেকেই ভাবতাম আমি সাংবাদিক হব। সাংবাদিকতার স্বপ্ন ছিল, আর লিখবো অনেক ভাবতাম। কাজে সাহিত্য চর্চা খুব মজার লাগতো, এবং শুধু সেটা না, অঙ্ক প্রচণ্ড অনীহা ছিল। তো আমার মা শেষ পর্যন্ত একদিন বললেন যে এটা করলে তো হবে না। মা কখনো চাপ দিতেন না, বাবা অথবা মা কখনো পড়াশোনার চাপ দেননি আমাকে, আসলে কোনো কিছুর জন্যই চাপ দেননি। একেবারে সাংঘাতিক স্বাধীনভাবে বড় হয়েছি, কখনো বকুনি শুনতে হয়নি। মা বরিশালের মেয়ে ছিলেন, তো খুব রেগে গেলে বলতেন পিসা মার, এই পর্যন্তই, এর বাইরে আর কখনো কিছু বলেননি। মোটামুটি স্বাধীন চেতা ছিলাম এবং সেভাবেই বড় হয়েছি। আপনি ছাত্রজীবনে অদম্য মেধাবী ছিলেন। এসএসসিতে ঢাকা বোর্ডে 3rd স্ট্যান্ড করেন, এইচএসসিতে 1st স্ট্যান্ড, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা কন্টিনিউ করা সম্ভব হয়নি। কেন এই ছন্দপতন? এক হলো, তখন আমরা ভাবছিলাম যে আমি হয়তো বা বাইরে যাব, মাঝখানে মালয়েশিয়া একটা স্কলারশিপেও চলে গেছিলাম, তখন আর ভালো লাগেনি, চলে এসেছিলাম ফেরত এসেই বিয়ে হয়ে গেছিল আসলে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে আমার আর পড়াশোনাটা ঠিক ওইভাবে করতে পারিনি। তার মানে হলো ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করা হয়নি। তো বিয়ে পাস কোর্স করেছিলাম তখন। পরে আপনি ইডেন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন, পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। এই যে পড়ালেখার এত ছন্দপতন, এর মধ্য থেকেও ডক্টরেট ডিগ্রি অর্জন করা, এটি কিভাবে সম্ভব হলো? আমি আসলে কখনোই কিন্তু পড়াশোনার স্বপ্নটাকে কখনো ছাড়িনি। হ্যাঁ, কারণ হলো আমি ওই শেষ পর্যন্ত বিসিএসও দিয়েছিলাম কিন্তু, এবং বিসিএসেও চান্স পেয়ে আমি কিন্তু বিসিএসে না ঢুকে তখন কিন্তু আমি একটা বেসরকারি ব্যাংকে, একটা বিদেশি ব্যাংকে জয়েন করি। কখনোই আসলে ভাবিনি যে টাকা পয়সার সাথে আমার খুব আত্মিক সম্পর্ক থাকবে। স্বপ্ন দেখতাম বড় হওয়ার, কিন্তু সেটা অনেক অর্থ বা বিত্তের জন্য না। সবসময় মনে হতো কিছু একটা করবো, কিন্তু কি করব সেটা সাংবাদিকতার মধ্যে দিয়ে করব এবং লেখনীর মাধ্যমে করব, এগুলোর খুব আশা ছিল। তো যে কারণে ব্যবসায়িক জীবনটা আমাকে কখনোই টানেনি। হ্যাঁ, তো ঘুরতে ঘুরতে ওই আস্তে আস্তে ভাবতাম যে কখনো যদি আমি ব্যবসায়ী না হই তাহলে আমি কি হব। কাজে আমি আমার ওই পড়ানোর শখটা ফেরত পেতে চাইতাম বলেই আসলে পিএইচডির পেছনে ঘুরে বেড়ানো। এবং এই পিএইচডি করতে গিয়ে আসলে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু প্রাইমারি রিসার্চ, কিন্তু সেকেন্ডারি রিসার্চ না। কাজে পুরোটাই আমার একেবারে ধরে ধরে, মানে আমার এই রিসার্চের উপরে ভিত্তি করে এখন নতুন রিসার্চ হবে যে টপিকটা আমি করেছি। কাজে ওইটি আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে, এবং আমি মনে করি শিক্ষাটা একটা অহংকারের জায়গা। এবং আমি আপনাকে বলতে একটু দ্বিধা নেই যে কেউ যদি আমাকে ডক্টর হক বলে আমি সবচেয়ে খুশি হই।
আপনার পড়ালেখা জীবনটি যদি দেখি, শিক্ষা জীবনটি যদি দেখি, প্রতিনিয়ত উত্থান পতন। এই উত্থান পতনের মধ্যে কখনো কি মনে হয়নি যে আমার পড়ালেখা জীবন, আমার শিক্ষা জীবন মনে হয় এখানেই শেষ হয়ে যাবে? আমার চারিত্রিকভাবেই আসলে ওই ফুল স্টপ দেওয়াটা আমার মধ্যে নেই। আমি মনে হয় বিরতি আমি মেনে নিতে পারি, কিন্তু আমি একেবারে থেমে যাওয়াটাকে মেনে নিতে পারি না, এবং আমার মনে হয় কারোরই মানা উচিত না। কারণ আমরা এই পৃথিবীতে আসি খুব অল্প সময়ের জন্য, এবং পৃথিবী ছেড়ে যাওয়াটাও কিন্তু আমাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে না। তো যে কটা দিন আছি সে কটা দিন যেটি করতে চাই সেটি করব, এবং হ্যাঁ হেরে যেতে পারি, কিন্তু হেরে গেলেও আমি জানি যে হেরে যাওয়ার মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে। কাজে আমাকে পরের বিজয়ের জন্য এই হেরে যাওয়াটা প্রস্তুত করবে, এই বিশ্বাস নিয়ে কিন্তু আমি মোটামুটিভাবে জীবন চালিয়ে এসেছি। আপনার একটি অসাধারণ যুগল জীবন ছিল। আমাদেরই আরেকজন দিকপাল, বহুমাত্রিক প্রতিভাবান মানুষ প্রয়াত আনিসুল হকের সাথে তার সঙ্গে যুক্ততা কিভাবে হলো এবং সেই জীবনটি কেমন ছিল? আনিসের সাথে কেমন ছিল? আনিস আসলে আমার শুধু স্বামী ছিলেন না, আনিস আমার একটা বড় ধরনের পার্টনার ছিলেন। হ্যাঁ, স্বামী স্ত্রীর তো অনেক ভুল বোঝাবুঝি হয়, কিন্তু পার্টনাররা কিন্তু কেন যেন মানিয়ে কাজ করে সবসময় একসাথে। কাজে বাড়িতে এবং আমাদের ব্যবসায়ের জায়গাটাতে আমরা আসলেই কিন্তু পার্টনার ছিলাম। এই যুগ জীবনে আনিসকে কখনো মনে হয়নি যে উনি কোনোভাবে কোনো দিক থেকে আমার বা আমার বাচ্চাদের উপরে কখনো অবহেলা করেছেন। হ্যাঁ, সময় দিতে পারেননি, নানা রকম আক্ষেপ ছিল আমার, কিন্তু আপনাকে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এরকম মানুষ বিরল আসলে। আপনার কর্মজীবনটি শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে, ঘটনাক্রমে ব্যবসায় আসেন। কিভাবে ব্যবসায় যুক্ত হলেন কিভাবে? স্কুলে পড়ালাম প্রথম 2 বছর আনিসের সাথে বিয়ে হওয়ার পরে, কারণ আনিস বললেন যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো বড় হয়েছে, একটু তোমার মনে হয় ওদেরকে একটু মনোযোগ দেওয়া ভালো ওদের দিকে। তা আমি বললাম ঠিক আছে। তারপরে যেটা হলো খুব সুন্দর, আমাকে উনি স্কুলে কাজ করতে বললেন, আমি স্কুলে কাজ করা শুরু করলাম। কাজ করার পরে দেখা গেল ওনার এক ডাক্তার ছিলেন গ্রিন রোডে, উনি নিয়মিত ওনার প্রেশার চেক করতেন, সমস্ত পরীক্ষা করতেন। উনি আমাকে একদিন ডেকে বললেন যে আপনার তো স্বামীর প্রেশার কমে না, হ্যাঁ, আপনি কি ওনার একটু দায়িত্ব নিতে পারেন? তা আনিস খুব বিরক্ত, ডাক্তার প্রথমে হলেন যে কেমন কথা বলে ডাক্তার, ওনাকে কোনো কিছু কনসাল্ট না করে এরকম আমাকে কেরিয়ার নিয়ে উপদেশ দিচ্ছেন। আনিস বলল না আমি সামলাতে পারবো। তো উনি বললেন যে আপনি বুঝছেন না, আপনি এখনও তো অনেক ইয়াং, চট করে এরকম প্রেশার ওষুধ খেতে হচ্ছে, দয়া করে আমি মনে করি ওনাকে আপনি ব্যবসায় আনেন, উনি তো একটা মোটামুটি মনে হচ্ছে বুদ্ধিদীপ্ত মানুষ, কাজে আপনি ওনাকে মনে হয় ট্রাস্ট করতে পারেন। এটা বলার পরে আমিও দেখলাম যে ঠিক আছে, আমি যদি ঢুকি ওর ব্যবসায়, খারাপ হয় না। তো তখন অনেক পার্টনার ছিল ওনাদের, 3টা পার্টনার ছিল, 3জন পার্টনার ছিলেন, একজন চেয়ারম্যান ছিলেন। তো শেষ পর্যন্ত সবাই আস্তে আস্তে আলাদা হয়ে গেলেন, প্রত্যেকেই ভাবলেন যে যার যার পরিবারের লোকজন সদস্যরা তাদের ব্যবসায় আসবেন। এবং আমি যখন ঢুকলাম তখন ওটা আরও প্রকট হলো, কারণ সকলে বললো যে আসলে ওর স্ত্রী এসছে, কাজে আমার স্ত্রীও আসবে, আমার বাচ্চাও আসবে। তো আমরা সবাই খুব ভালো বন্ধু ছিলাম, তাতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমরা আলাদা হয়ে গেলাম। এইভাবে যাত্রা শুরু। 1995 সালে বিজনেস ক্যারিয়ার শুরু হয়েছিল, আজকে 2019। শুরুতে 400 শ্রমিক দিয়ে কাজ শুরু করেছিলেন এবং 4টি প্রোডাকশন লাইন। আজকে আপনার ফ্যাক্টরি সমূহে 15,000 শ্রমিক কাজ করে। মাত্র 2 যুগের ব্যবধানে কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? অনেকগুলো ক্ষেত্রতে আমরা মোটামুটি খেলেছি, খুব বড় বিনিয়োগে করিনি, বড় হতে চেয়েছি আমরা, কিন্তু আমরা খুব সাবধানীও ছিলাম যে বাচ্চাদের উপরে যেন অনেক ঋণের বোঝা রেখে আমাদের না মরতে হয়। কাজে মোটামুটিভাবে আমরা চেষ্টা করেছি ছোটোখাটো করে মানে বড় হতে, মানে খুব যে একটা উচ্চাভিলাষী আমরা ছিলাম তা না। তবে একটা জিনিস খুব আমরা দুজনেই খুব সতর্ক থাকতাম, সেটা হলো আমার মনে হয় যে মানুষের সমাজে তার গ্রহণযোগ্যতা, তার আস্থার জায়গাটা তৈরি করাটা অনেক বেশি জরুরি। এটা আমার এবং আনিসের দুজনেরই মনে হতো সবসময় যে এই জায়গাটি আমাদের সবচেয়ে আগে ধরে রাখা উচিত, কারণ মানুষের সম্পদ মানুষকে আসলে সংজ্ঞায়িত করে না। মানুষকে যেটা আসলে বিশেষায়িত করে সেটা হলো তার নিষ্ঠা, তার সৎ থাকার একটা প্রবণতা, এবং একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেও মানুষ যে একটা জায়গায় যেতে পারে
আমার মনে হয় আনিসের জীবন দেখলে এটা বোধহয় পরিষ্কার হয়। সাহসের অভাব কিন্তু আপনার এক ধরনের হৃদয় দৈন্যের সৃষ্টি করে। কাজেই আমার মনে হয় যে আশার কথাটা বলা, বাস্তবতাকে সামলে নিয়ে সামনের দিকে এগোনো, সাহস রাখা, এগুলি একটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। 2 যুগের ব্যবসায়িক ক্যারিয়ারের পরে আজকে আপনার সেক্টরের, আপনি যে সেক্টরে ব্যবসা করেন সেই সেক্টরের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নেতৃত্বে আসবার চিন্তা কখন, কিভাবে, কেন এলেন, কি মনে করে? আসলে 2013 সালে যখন রানা প্লাজা হলো, তখন আসলে আমার তখনই মনে হয়েছিল যে এই সেক্টরটাকে আসলে আমাদের আলাদা করে গোছাতে হবে। গোছানোটা এই জন্য প্রয়োজন কারণ বিশ্বে মোটামুটিভাবে তখন বাংলাদেশ একটা নেগেটিভ হেডলাইনে প্রত্যেক দিন আসতো এবং আমি জানতাম যে আসলে এইভাবেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। তো সব মিলিয়ে আমার তখনই মনে হতো যে আসলে সেক্টরটি যেন কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয়, কারণ বাংলাদেশের শতকরা 82% অর্থনীতির ভাগের অংশীদার আমরা। কাজে এখানে 41 লক্ষ শ্রমিক নিয়ে যদি একটি শিল্পে কোনো ধস আসে তাহলে এটা কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না। তো তখন থেকে খুব জোরে সোরে লেখালেখি শুরু করি, পত্রপত্রিকায় কলাম লেখা শুরু করি, বিদেশিরা কেউ আসলে চট করে ইন্টারভিউ দিয়ে দিতাম, চট করে দাঁড়িয়ে যেতাম। আমার তখন মনে হয়েছিল যে আসলে যে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সময় এটা, যত চ্যালেঞ্জ তত বেশি আমার মনে হয় মোকাবেলা করতে করতে আমরা এগিয়ে যাই এবং তাতে আরও অপরচুনিটির সৃষ্টি হয়। কাজে ওই চিন্তা করে কিন্তু 2013-তে আমার মনে হয়েছিল যে আমাদের হয়তো বা আরেকটু সক্রিয় হওয়া উচিত নিজেদের ইমেজ নিয়ে, এবং সেই জায়গাটিতে আমার মনে হয়েছিল, কেন যেন মনে হয়েছিল যে হয়তোবা আমি একটু হলেও হয়তোবা কোনো না কোনোভাবে অন্তত কিছু না কিছু অবদান রাখতে পারবো। তখন থেকেই মনে হয়েছিল যে যদি আমি বিজিএমইএর সাথে কোনোভাবে যুক্ত হতে পারি পরিচালক হিসেবেও, তাহলে আমার জন্য ভালো হয়। এই নেতৃত্বের গন্তব্য কত দূর? গন্তব্য এই জন্য বলছি যে আপনার পূর্বসূরি, আপনার প্রয়াত স্বামী, যিনি বিজিএমইএ দিয়ে প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করেছিলেন, পরবর্তীতে এফবিসিসিআই প্রেসিডেন্ট হয়েছিলেন, সার্ক চেম্বারের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ঢাকা উত্তরের মেয়র ছিলেন। আমরা সেটি জানতে চাচ্ছি, আপনার গন্তব্যটি কত দূর? আমার বিভিন্ন সময় জীবনে বিভিন্ন কাজ করতে হয়েছে এবং যখন যে কাজ করেছি, ওই আমার মা বলতেন যে ঝাড়ু দিলেও ভালো মতো দিও, তো ওইটা মাথায় নিয়ে আমার মনে হয় যে কাজই আসুক আমার ঘাড়ে সেটি যেন আমি ঠিক মতো করতে পারি। আমি কিন্তু আগামী 1 মিনিটের কি হবে এটাও বলতে পারি না। কাজে এত বড় অনিশ্চয়তা নিয়ে বলা খুব মুশকিল যে সামনের জীবন কেমন যাবে। আপনার পুরো জীবনটি পাঠ করলে দেখা যায় জীবনের পরতে পরতে নানা উত্থান পতন। শিক্ষা জীবনে ছেদ ঘটেছে, ব্যক্তিগত জীবনে ছেদ ঘটেছে, আপনার প্রিয় মানুষ, প্রিয় সন্তানকে হারিয়েছেন, প্রিয় স্বামীকে হারিয়েছেন। এই যে জীবনে এত উত্থান পতন, কখনো কি মনে হয়নি যে জীবন বোধহয় এখানেই শেষ, এখানেই জীবনটি থেমে যাবে? জীবনে নানা রকম প্রতিবন্ধকতা আসে, নানা রকম ট্র্যাজেডি হয়, কিন্তু তারপরেও দাঁড়িয়ে যদি না থাকি তাহলে সেটি কিন্তু আসলে কখনোই একটা ভালো বার্তা দেয় না পরের প্রজন্মকে। আমি আসলে পরের প্রজন্মকে টিকিয়ে রাখার দায়বদ্ধতা থেকেই কিন্তু এতটা শক্ত থাকি। আমি আজকে যদি শক্ত না থাকতাম আমার 3 সন্তান কিন্তু আসলে ভড়কে যেত। কাজে ওদের দিকে তাকিয়ে আমাদের যতগুলো শ্রমিক আছে, আমার যত সহকর্মী আছেন, যতগুলো নতুন বাচ্চা কাচ্চাদের সাথে দেখা হয়, প্রত্যেকের কথা চিন্তা করে, আমি খুব ছোট একটা মানুষ, কিন্তু আমার মনে হয় যদি আমার কথায় 5 জনেরও কোনো উপকার হয় তাহলে 5টি মানুষ, 5টি তরুণ বা তরুণী উপকৃত হোক। কাজেই সমস্ত কিছু বিবেচনা করে আমার মনে হয়েছে যে আমি ভেঙে যাওয়ার জন্য জন্মাইনি, আমি আসলে দাঁড়িয়ে থাকার জন্যই কিন্তু দাঁড়িয়ে আছি। কতটা পথ হাঁটলে একজন সফল মানুষ হওয়া যায়, কিংবা কতটা পড়লে খাঁটি সোনা হওয়া যায়? আমার একটা বড় আক্ষেপ আছে, সেটা হলো যে আমরা সবাই কিন্তু ওই ধুরো জেনারেশনে বিশ্বাস করি। মানে কোনো কিছু হলেই আমরা বলি আমরা কেমন আছো ধুরো, ব্যবসা কেমন ধুরো, হ্যাঁ সবাই না কেন যেন হাল ছেড়ে দেই। হ্যাঁ, কাজে আমার মনে হয় যে অনেকটা পথ হাঁটা জরুরি, অনেকটা পথ সহ্য করে থাকা জরুরি, এবং সহ্য শক্তি যদি না থাকে বা কেউ যদি না জ্বলে তাহলে কখনোই সে আরেকজনকে
কখনোই সে আলোকবর্তিকাটা দেখাতে পারবে না। কাজেই প্রত্যেকেরই একটি নির্দিষ্ট পথ হাঁটতেই হবে। প্রত্যেককে কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থেকে বুঝতে হবে যে ইউ হ্যাভ টু পে আ প্রাইস। আপনি এই যে নানান কর্মকাণ্ডের পাশাপাশি একজন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কবি, সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেছেন কবিতার জন্য। কিভাবে, কখন থেকে কবিতার সঙ্গে বসবাস? এক্কেবারে বসবাস করা হয় না, কারণ ভাবার সময় পাই না, কান্নার সময় পাই না, আর ভাবতে না পারলে আর কাঁদতে না পারলে আসলে প্রথম কবিতা লিখি। হ্যাঁ, কাজেই আমি ওই ভাবার সময়ও নেই, কাঁদার সময়ও নেই। তবে আনিস যখন অসুস্থ ছিলেন তখন অন্তত 30-35টা কবিতা লিখেছি। সেগুলো এখন পর্যন্ত প্রকাশিত করিনি, কিন্তু প্রকাশ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। কাজে মাথা ঠান্ডা করে আরেকবার এডিট করে বুঝে শুনে তারপরে হয়তো আরেকটা বই বেরোবে। আপনি কবিতার পাশাপাশি দৈনিক পত্রিকায় আপনি কলাম লিখে থাকেন। এই কলাম লেখাটা কিভাবে শুরু হয়েছিল, কখন থেকে? আপনি ওই যে ছোটবেলায় সাংবাদিক হতে চেয়েছিলেন, সে তার প্রেক্ষিতে কি? ছোটবেলায় আসলে দেয়াল পত্রিকা করতাম আমরা সাংঘাতিকভাবে। ওরে বাবা, সেই সাংঘাতিক উদ্দীপনা নিয়ে দেয়াল পত্রিকা, পাড়ায় পাড়ায় আমরা সারাক্ষণ খালি ওই কোনো না কোনোভাবে টুমরো পিপল বলে একটা ম্যাগাজিন বার করে ফেলেছিলাম। কি কি যেন করতাম, বহু কিছু করতাম। তারপরে এসে নিজের জীবনে পরিণত বয়সে এসে monsoonletters.com বলে একটা ওয়েবসাইট আমরা চালাই। সেখানে সব তরুণ তরুণীরা মোটামুটি লেখালেখি করেন, বাংলা এবং ইংরেজিতে দুটোতেই। কাজে লেখা এবং লেখানো দুটোই আমার নেশা। এত সব কর্মের পাশাপাশি আপনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আপনি শি ফর শি, নারীদের জন্য সচেতনতার জন্য একটি কার্যক্রম পরিচালনা করেন। আনিসুল হক ফাউন্ডেশন করেছেন, সারাপ মেমোরিয়াল ফাউন্ডেশন করেছেন। এত সব সামাজিক কর্মকাণ্ড কেন? আসলে একজন মানুষ হিসেবে কি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত? আপনি কি বলবেন? না, আসলে সামাজিক কর্মকাণ্ড বলে আমি বিবেচনায় নেই না। আমি মনে করি যেটা আমার কর্তব্য। সারাফ চলে যাওয়ার পরে আমি ওই ওয়ার্কারদের, বাচ্চাদের জন্য স্কুল করে দিয়েছিলাম। কারণ আমাকে একজন বলেছিলেন যে আসলে তোমার ট্র্যাজেডিটাকে পজিটিভ এনার্জিতে পরিণত করতে হবে। কাজে ওইটা মাথায় কেন যেন ছিল। কাজে দুঃখবোধটা, মানে দুঃখ নিয়ে আত্মরতি করা আসলে আমার স্বভাব বিরুদ্ধ। কাজেই আমি মনে করেছিলাম যে এটিকে যদি আমি অন্য কিছু করতে পারি তাহলে ভালো হয়, তাহলে আমি হয়তো বা হাজারখানেক সারাফ দেখতে পারবো চোখের সামনে। সেটি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছিল। আনিসের ফাউন্ডেশন আবার আনিস চলে যাওয়ার পরে করেছি। আমরা 4টি জায়গায় কাজ করি। আরবান প্ল্যানারদের নিয়ে কাজ করি, আমাদের স্পেশাল মোটামুটিভাবে যারা আন্ডার প্রিভিলেজ যারা বাচ্চা কাচ্চা আছে তাদের নিয়ে, স্পেশাল নিডের বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, নতুন এন্টারপ্রেনারদেরকে নিয়ে কাজ করি। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, যেটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সেখানে প্রথম আমাদের শ্রমিকেরা যায় এবং আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আমি মনে করি এটি একটা নতুন দিকে আমাদেরকে নিয়ে গেছে। এবং আমি মনে করি যে এদেরকে যদি আমরা আসলেই পড়াশোনাটা ঠিকমতো করাতে পারি, যেটা পারছি আল্লাহর মধ্যে, আগামী বছর এরা প্রায় 35 জন গ্র্যাজুয়েট হবে, প্রথম গ্র্যাজুয়েট। আমার অহংকারের মুহূর্ত ঠিক ওইটা। আপনার পুরো জীবনটি পাঠ করলে যে কোনো মানুষের জন্য একটি অন্যরকম অনুপ্রেরণার উৎস হতে পারে, কিংবা আজকে আপনি অনেক তরুণের একটা অনুপ্রেরণার উৎস। সেই জায়গা থেকে আজকে যারা তরুণ প্রজন্ম নতুন করে জীবন শুরু করতে চাচ্ছে, তাদের জন্য আপনি কী পরামর্শ দেবেন? আমি তরুণ প্রজন্মকে শুধু একটি কথা বলবো, সাহস রাখবে, সাহস রাখবে। সাহস রেখে আত্মবিশ্বাসের সাথে সামনে এগোতে হবে। এ দেশ অপার সম্ভাবনার দেশ। এই দেশটাতে যদি আমরা কোনো কারণে যদি কখনো মনে হয় যে দমে গিয়েছি, তাহলেই কিন্তু আমরা শেষ হয়ে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, অসাধারণ মানুষ একজন, এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কাজে এই অপ্রতিরোধ্য বাংলাদেশকে যদি টানতে হয় তাহলে আমরা পারবো না, টানতে হবে সেই পরের প্রজন্মকে। সবার উপরে আমাদের এই সুন্দর বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের দিকে ধাবিত হচ্ছি। বাংলাদেশের বেড়ে ওঠার সঙ্গে আপনিও বেড়ে উঠেছেন। আজকে কেমন দেখছেন বাংলাদেশ, কিংবা বাংলাদেশ নিয়ে যদি কোনো স্বপ্নের কথা বলতে চান? বাংলাদেশ এখনও তরুণ। আমি এখনও যে কোনো যুবককে দেখলে বলি এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কিন্তু যুদ্ধে তো আমরা এখন যাচ্ছি না, তবে জয় করার জন্য যে যাত্রাটি প্রয়োজন, সে যাত্রাটিকে আমরা কিছুতেই ছাড়ব না। আর এ দেশটি কিন্তু গত 10 বছরে যেভাবে এগিয়েছে, বিশ্বের কোনো দেশ এভাবে এগোয় নেই।
ভালো কাজ হচ্ছে, এবং ভালো কাজ হচ্ছে বলেই তো আজকে বাংলাদেশ এগোচ্ছে। কাজেই আমি মনে করি সমস্ত সমালোচনার ঊর্ধ্বে উঠে দেশের এই অহংকারটিকে ধারণ করে আগামীতে পদার্পণ করার চাইতে আর উত্তম কিছু থাকতে পারে না। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা বিদায় নেব আপনার অসংখ্য পছন্দের গানের মধ্য থেকে একটি গান শুনতে শুনতে। আমরা সেই গানটি শুনতে চাই যে গানটি দিয়ে আপনি প্রেরণা পান,